নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের এই অনুরোধে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। আগের 17টি পর্ব যারা আপনারা শোনেননি তারা দয়া করে একটু আগের পর্বগুলো শুনে নেবেন, তাহলে আজকে অন্তিম পর্ব আপনাদের বুঝতে সুবিধা হবে। আগের পর্বে আপনারা শুনেছেন দৃষ্টিপ্রদীপের নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র জিতু একটু অন্য প্রকৃতির মানুষ। সে দিব্য দৃষ্টিতে এমন কিছু জিনিস দেখতে পেত যা নাকি খালি চোখে বা সাদা মনে সেগুলো মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু সে সেগুলো দেখত এবং কি তার সঙ্গে বিভিন্ন সময় কথা হতো মৃত ব্যক্তিদের, অর্থাৎ মৃত ব্যক্তিরা আগামী দিনে কি ঘটতে চলেছে মাঝে মাঝে তাকে সেগুলো জানান দিত। এই অদ্ভুত এক দৃষ্টি শক্তির সে অধিকারী ছিল বলেই বোধহয় এই গল্পটির নাম দিয়েছেন সাহিত্যিক দৃষ্টিপ্রদীপ। এই দৃষ্টিপ্রদীপে জিতু ছোটবেলা থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে বড় হতে হতে অবশেষে সে কামালপুরে একটি পাঠশালা খোলে, কিন্তু সেখানে তার সঙ্গে একটি চতুর্দশী বালিকার এমনভাবে মনের আদান প্রদান ঘটে যে সেখানেও সে বেশি দিন থাকতে পারে না। সে চলে যাবার জন্য ঠিক করে। চলুন শুরু করা যাক দৃষ্টিপ্রদীপ উপন্যাসের অন্তিম পর্ব। যাবার দুদিন আগে জিনিসপত্র গোছাচ্ছি, হঠাৎ হিরণময়ী নিঃশব্দে ঘরের মধ্যে এসে কখন দাঁড়িয়েছে, মুখ তুলে ওর দিকে চাইতেই সে হেসে ফেলল। বলল, আপনি নাকি চলে যাবেন এখান থেকে? আমি বললাম, হ্যাঁ যাবই তো। তারপর এতদিন তো হয়ে গেল, কি মনে করে এখন? হিরণময়ী তার অভ্যাস মতো আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল, কবে যাবেন? বুধবার বিকেলে, গাড়ি ঠিক করা আছে, চাকদাতে গিয়ে উঠব। হিরণময়ী একবার ঘরের চারধার ভালো করে দেখল, বলল, আপনার সেই বড় বাক্সটা কই? সেটা কানুর বাবার কাছে বিক্রি করে ফেলে এসেছি। অত বড় বাক্স কি হবে? তাছাড়া সঙ্গে টেনে টেনেই বেড়ানো খুব মুশকিল হবে বাক্সটা। হঠাৎ হিরণময়ী ঝপ করে মেঝেতে বসে পড়ল, কর্তৃত্ব আর আত্মপ্রত্যয় সুরে বলল, না না, আপনি কোথাও যেতে পারবেন না। দেখি কেমন আপনি যান। আমার হাসি পেল ওর কথা শুনে, খুব আনন্দও হলো, একটা অদ্ভুত ধরনের আনন্দ হলো। বললাম, তোমার তাতে কি? আমি যাই আর না যাই, তুমি তো আর এতদিন উঁকি মেরেও দেখতে আসনি হিরণ। তুমি আমার পাঠশালা পর্যন্ত যাওয়া ছেড়ে দিয়েছ। ইস, তাই নাকি? হ্যাঁ, তুমি ভেবে দেখো তো, উড়িয়ে দিলে তো চলবে না হিরণ। আমি যাবই যখন ঠিক করেছি, তখন কেউ আমাকে আটকাতে পারবে না, তুমিও না। কারুর জন্য কারুর আটকায় না, বুঝেছ? এ তুমি নিজেই আমাকে একদিন বলেছিলে। হিরণময়ী বালিকা সুলভ হাসিতে ঘরটা ভরিয়ে ফেলল। বলল, হো হো, এই কথা!
কথা যদি একবার শুরু করে দিলেন তো আর দেখি মুখের বিরাম থাকে না, কারুর জন্যে কারুর আটকায় না। মা গো, কথার কি ছুরি একেবারে। সে যাই হোক, আমি যাবই। কখনো না। ইস, বললেই হলো যাব। আমি চুপ করে রইলাম। ছেলে মানুষের সঙ্গে তর্ক করে কি লাভ? দেখি যে বিকেলে পাঠশালায় হিরণময়ী বই খাতা নিয়ে হাজির হলো। সে এসে সব ছেলে মেয়েকে বলে দিল, আরে পাঠশালা উঠবে না, কোথাও যাবে না। মাস্টারমশাই, তোরা সবাই চলে আসবি কাল ঠিক মতো, বুঝলি? এমন সুরে বলল যেন আমার দণ্ডমুণ্ডের মালিকও। বলল, এই হাদু, মাস্টারমশাই তোমায় বলেছিলেন না ধারাপাত আনতে? কেন আনোনি ধারাপাত? হাদু বোকার মতো তাকিয়ে চেয়ে রইল। মাস্টারমশাই সোমবার চলে যাবেন এখান থেকে, বোধহয় তাই ভাবছিল। হিরণময়ী তাকে এক তাড়া দিয়ে বলল, তোকে কে বলেছে যে মাস্টারমশাই চলে যাবেন? মেরে একদম হাড় ভেঙে দেব। যা 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 বলছি শোন। বাঁদর কোথাকার। আমি বললাম, কেন ওকে মিথ্যে বকছো হিরণ? ছেলে মানুষ, ওর দোষ কি? আমি যাবই যখন বলেছি আমি যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। হিরণময়ী ঝংকার দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, হবে হবে, যাবেন তো যাবেন। সেদিন সন্ধ্যাবেলা অনেক দিন পরও রান্নাঘরে এসে ঢুকলো। বলল, গুড়ের ভাতটা কোথায় গেল? সেটা 3 কড়িতে আমি দিয়ে দিয়েছি। 2 দিনের মতো একটুখানি গুড় আছে বাটিতে, বাকি সব আমি দিয়ে দিয়েছি। হিরণময়ী অন্য দিনের মতো বসলো না, দাঁড়িয়ে রইল। একবার বাইরে যাবার সময় ও শুধু দরজার কপাটে আর দেওয়ালের মধ্যে যেটুকু ফাঁক, সেখানে দেখি জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আমি বলতে গেলাম, ওখানে না ওখানে না, কাপড়ে কালি টালি লেগে যাবে, বেরিয়ে এসো। ওর মুখের দিকে চেয়ে দেখি ওর ডাগর চোখ দুটো জলে কেমন টলটল করছে। হিরণময়ীর চোখে জল। অবাক হয়ে দৃশ্য আমি দেখলাম, আগে কখনো দেখিনি। ও জল ভরা ধরা গলায় বলল, আপনি বলুন না যাবেন না মাস্টারমশাই। আমি তখন আপনাকে কত করে বললাম। আমি বলতে পারলাম না ওদের কারোর সামনে, ওরা হাসবে তাহলে। আর কেউ নয়, আর সবাই আমায় ভয় করে। কেবল মন্টুটা বড় দুষ্ট। তারপর আবার দেখি আমার দিকে তাকিয়ে জল ভরা হাসি মেশানো এক অপূর্ব দৃষ্টিতে চেয়ে বলল, যাবেন না তো? কেমন? হিরণময়ী এই প্রথম দুর্বলতা প্রকাশ করল। এর আগে কখনো দেখিনি। ছেলে মানুষ, ও কথা তো সে জানে না। তার ডাগর চোখের জল কেমন যেন মিনতিপূর্ণ লাগলো আমার কাছে। আমার মনে অনুতাপ হলো, কেন ওকে মিথ্যে কাঁদালাম সন্ধেবেলাতে? জীবনের এই সব মুহূর্ত না মানুষকে ভগবান প্রত্যক্ষ করে। ওর হাতটা ধরে দরজার কপাটে ফাঁক থেকে টেনে বার করে আস্তে আস্তে পিঁড়ির ওপর বসিয়ে দিলাম। বললাম, ওখানে সন্ধেবেলা দাঁড়াতে নেই, বিছে টিছে বেরোতে পারে। এখানে বসো, রুটিগুলো বেলে দাও দেখি, লক্ষ্মী মেয়ে। আমি যাব না, তুমি যখন বলেছ তখন আর যাব না। চোখের জল ফেলতে হবে না এই অবেলায়, ছি। তারপরে রুটি তৈরি করতে বসে গেল হিরণময়ী। এ কি সেই হিরণময়ী, সেই মুখরা বালিকা যে সকল কথা এমন কর্তৃত্বের সুরে সব সময় বলে? ভয়ঙ্কর তার মুখ হয়ে তখন। প্রেম আসে এইসব সামান্য তুচ্ছ খুঁটিনাটি সূত্র ধরে। বড় বড় ঘটনাকে এড়ানো সম্ভব, কিন্তু এইসব ছোট ছোট জিনিস গেঁথে থাকে মনে, ফলই মাছের সরু চুলচুল কাঁটার মতন। গায়ের জোরে সেই কাঁটা তুলে ছুঁড়ে ফেলে দিতে গেলে বিপদের সম্ভাবনা আরও বেড়ে যায়। পুরুষ মানুষ প্রেমের ব্যাপারে আত্মরক্ষা করে চলতে পারে না, যেটা অনেক সময় মেয়েরা পারে। যেখানে যা হবার নয়, পাবার নয়, সেখানেও তারা বোঝার মতো ধরা দিয়ে বসে থাকে এবং নাকাল হয় তার জন্য।
পুরুষ মানুষই আবার বেগতিক বুঝলে যত তাড়াতাড়ি হাবুডুবু খেতে খেতে সাঁতরে তীরে আসতে পারে। মেয়েরা গভীর জলে একবার গিয়ে পড়লে সহজে নিজেদের সামলাতে পারে না। তবু আমি হিরণময়ীকে দূরে রাখবার চেষ্টাই করলাম। একদিন দুপুরে হিরণময়ীদের বাড়িতে পুলিশ এসেছে শুনলাম। পুলিশ কেন? একে ওকে জিজ্ঞাসা করি, কেউ সঠিক উত্তর দেয় না, অথচ মনে হলো ব্যাপারটা সবাই জানে। এগিয়ে গেলাম। ওদের বাড়ির সামনে তেঁতুলতলায় বড় তারকার চেয়ার পাতা রয়েছে। পাড়ার লোকেদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। দেখলাম গ্রামে তখন মিত্র বড় কেউ নেই। আমি আগে সে কথা না জানলেও অল্প অল্প কিছুটা জানতাম। তবে পাড়াগাঁয়ের কানাঘুষোতে আমি তখন কান দিইনি। বিকেলের দিকে হিরণময়ীর মা আর তার বিধবা পিসি থানায় গেল মানে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। কাছারির মোহরি সাতকড়ি মুখুজ্জে আমার কাছে দাঁড়িয়েছিল। সে বলল, ও মেয়েটার তত দোষ নেই জানেন, মাই যত নষ্টের গুরু মশাই। ওই তো ওকে শিখিয়েছে, নইলে মেয়েটার সাধ্যে গিয়ে। কিন্তু মাগি কি ডাকাত? মেয়েটার প্রাণের আশঙ্কা করলি না একবারও? ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না। সাতকড়ি আরও বলল, কালীনাথ গাঙ্গুলি কি গ্রাম ত্যাগ করেছে নাকি সাধে? এই জন্যই সে বাড়িমুখো হয় না, ওদের সঙ্গে সম্পর্ক রাখে না। এত কথা আমি জানতাম না, এই নতুন শুনলাম আমি কথাগুলো। আমি মুশকিলে পড়ে গেলাম। আমি যখন ভাবলাম এখন আমি কি করব। হিরণময়ীর মা আর দিদি দোষী কি দোষী নয় সে বিচারের ভার তো আমার ওপর নয়। কিন্তু ওদের মকদ্দমা উঠলে উকিল নিযুক্তটা কে করবে? এদের স্বার্থে কে থাকবে? কে এদের জন্য পয়সা খরচা করবে? এদিকে আর এক মুশকিল, ওর মা আর দিদিকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, হিরণময়ী তখন ওদের বাড়ির সামনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সামনে অন্ধকার রাত। সে রাত্রে সে একাই বাড়িতে থাকে কেমন করে? বাড়িতে আর তখন তো কেউ নেই, অথচ সন্ধ্যা পর্যন্ত কেউ তাকে নিজের বাড়িতে ডাকলো না। সন্ধ্যার সময় ও পাড়ার কৈলাস মজুমদারের স্ত্রী এসে ওকে বাড়িতে একা থাকারই উপদেশ দিয়ে গেল। ওর মা দিদি কি করেছে আমি জানি না, কিন্তু ওকে আমি চিনি, ও পাগলি আনন্দময়ী। এসো তোমা হিরণ, তোমাদের হ্যারিকানটা বাড়ির ভিতর থেকে নিয়ে একটু ঘরে নিয়ে এসো তো। ওকে জায়গা দিলে যদি জাত না যায় তবে থাকলো না, থাকতে হবে না, আমি জায়গা ওকে দেবই, যাক যাক যাই যাক। মজুমদার গিন্নি যদি কোনো কথা না বলে নিঃশব্দে হিরণময়ীকে নিজের বাড়িতে নিয়ে যেতেন তবে হয়তো কোনোই গণ্ডগোল বাধত না, কিন্তু শেষের কথাটা বলে তিনি নিতান্ত নির্বোধের মতো কাজ করলেন। কাছেই গ্রামের সমাজপতি আচার্য মশাইয়ের বাড়ি। তাদের সঙ্গে বাঁধল তুমুল ঝগড়া। শশধর আচার্যের স্ত্রী অনেকক্ষণ নিজের মনে একতরফা অনেক কথা বলে উপসংহার করল। ও বড় ভালো মেয়ে না, মুখ খুললেই অনেক কথা বেরিয়ে পড়বে। সব জানি আমি, সব বুঝি, চুপ করে থাকি মুখ বুঝে। বলি, মাথার ওপর তো একজন আছেন, তিনি দেখবেন সব কিছু। আমি কেন বলতে যাই বাবা? মজুমদারের স্ত্রী বললেন, যা করো না বৌদি, আবার এই মেয়েটার নামে কেন এসব কথা বলছো? সেটা কি ভগবান সইবেন? আচার্য মশাইয়ের স্ত্রী বারুদের মতো জ্বলে উঠলেন। আরও দ্বিগুণ চেঁচিয়ে বললেন, ধর্ম দেখিও না বলে দিচ্ছি, ভালো হবে না। ওই যে মুখুজ্জের ভট্টাচার্যি, ওদেরকে জিজ্ঞাসা করে দেখো তো, এই মেয়ে ওই পাঠশালার মাস্টার ছোকরার কাছে রাত 12টা অবধি কাটিয়ে আসে। রোজ রোজ 30টা দিন, সারা রাত্রি থাকে কি না কে জানে। বলুক, ওই মেয়েই বলুক সত্যি না মিথ্যে। ভেবেছিলাম কিচ্ছু বলবো না, মরুকে যা কাজটা করে মরুক, যা খুশি হোক। কিন্তু না বলে আর পারলাম না। কে ও মেয়েকে ঘরে জায়গা দেবে বলো তো, এই হাঙ্গামা সহ্য করতে? আমি এতক্ষণ চুপ করেছিলাম, কথা বলিনি। কোনো পুরুষ মানুষ উপস্থিত ছিল না সেখানে বলে।
চেঁচামেচি শুনে আচার্যি মশাই সাতকড়ি সনাতন রায় ঘটনাস্থলে এসে দাঁড়াতেই আমি এগিয়ে গেলাম। বললাম, আপনারা আমার সব মায়ের মতন। আপনাদের কাছে একটা অনুরোধ, হিরণকে এই ঝগড়ার মধ্যে মিথ্যে টানবেন না। ও আমার ছাত্রী, ছেলে মানুষ, আমার কাছে যায় সন্ধ্যাবেলা গল্প শুনতে, কোনোদিন পড়াশোনাও করে। রাত 9টা বাজতেই চলে আসে। একটা নিষ্পাপ নিরপরাধ মেয়ের নামে এসব কথা বলতে আপনাদের মুখে বাজছে না? মা, আপনি ওকে যান না, বাড়িতে নিয়ে যান না। এতে ফল হলো উল্টো। ঝগড়া না থেমে বরং বেড়ে গেল। মজুমদার মশাইয়ের 2 ছেলে আর ছোট ভাই এসে মজুমদার গিন্নিকে বকাবকি করতে লাগলেন। তিনি কেন ও পাড়া থেকে এসে এ পাড়ার ছেলেদেরকে এরমভাবে কথা বলেছেন। এই বয়সে তার জ্ঞান যদি না হয় তবে আর কবে হবে জ্ঞান, ইত্যাদি ইত্যাদি বলা। যাকে নিয়ে এত গোলমাল সে ভয় আর লজ্জায় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওদের বাড়িতে দিকে সদর দরজা সেদিকে। ওর চোখে একটা দিশেহারা ভাব, লজ্জার চেয়ে চোখের চাউমিনে মানে একটা যেন ভয়ের চিহ্ন। চাউনিতে একবারে ভয় লেগে আছে। ওর সেই কথাটা মনে পড়ল। জানেন মাস্টারমশাই, জানেন, আমায় না সবাই ভয় করে। সবাই সবাই মানে এই পাড়ার লোকরা আমার সঙ্গে লাগতে এলে দেখিয়ে দেব না মজা। বেচারি মুখরা হিরণময়ী। শেষ পর্যন্ত কৈলাস মজুমদারের স্ত্রী ওকে না নিয়েই চলে গেল। আমি যখন এগিয়ে গেলে বসলাম তখন আমি হিরণকে বললাম, তুমি কিছু ভেবো না, আমি এতক্ষণ দেখছিলাম এরা কি করে। যে ভয়ে তোমাকে ডাকতে পারিনি সেই ভয় আমার এখন কেটে গেছে। তুমি একটু একলা থাকো, আমি কাউরাপাড়া থেকে মোহিনী কাউরানিকে ডেকে নিয়ে আসছি, সে তোমার কাছে শোবে আজ রাত্রিবেলা। কাউরাপাড়া থেকে ফিরে প্রায় আধ ঘন্টা লেগে গেল আসতে। মোহিনী বুড়িকে 4 আনা পয়সা দিয়ে রাত্রে হিরণদের বাড়িতে শোবার জন্য রাজি করিয়ে নিয়ে এলো। ফিরে এসে দেখে দালানের চৌকাঠে বসে হিরণময়ী হাপুস নয়নে কাঁদছে। অনেক করে বোঝালাম, বড় হলে বুঝতো হয়তো। বলল, মারা দিদির কি হবে মাস্টারমশাই? আপনি কালই বাবাকে একটা চিঠি লিখে দিন না, ওদের ফাঁসি হবে না তো? হেসে সান্ত্বনা দিলাম, বললাম, ধর, চুপ করো, রাধো, খাওয়া দাওয়া করো। কিছু ভেবো না, আমি কাল রানাঘাট যাব, ভালো উকিল দিয়ে আমি জামিনে ছাড়িয়ে নিয়ে আসব। হিরণ কিছুতেই রাঁধতে চায় না। শেষে বলল, আপনিও কিন্তু এখানে খেয়ে যাবেন বললাম, ঠিক আছে তো? ও রাঁধছে বসে বসে, আমাকে রান্নাঘরেই বসে থাকতে হলো। ও যেতে দেয় না। ছেলে মানুষ তো ভয় পাচ্ছে, কেবল জিজ্ঞাসা করছে, মা আর দিদির কি হবে? রান্না হয়ে গেল। ঠাঁই করে আমায় ভাত বেড়ে দিল। এদিকে হিরণ বড় অগোছালো। কুটনো বাটনা, এঁঠো কাঁটা, ভাতের ফ্যান, আনাজের খোসা রান্নাঘরে এমনভাবে ছড়িয়ে নোংরা করে রাখলো কি বলবো। ভাত বাড়তে গিয়ে উনুনের পাড়ে আঁচল লুটিয়ে পড়ছে। নিতান্ত আনাড়ি মেয়ে। বললাম, দিনমানে তো মুখে কিছু দাওনি। আমি সন্ধ্যার আগে রানাঘাট থেকে ফিরবো কালকে, তার আগে রেঁধে কিন্তু খেয়ে নেবে। এখন যা পারো একটু খাও, না হলে আমি কিন্তু রাগ করব। মোহিনী কাউরানি এলো রাত 9টার পরে। তারপরে আমি আমার বাসায় চলে গেলাম। পরদিন রানাঘাটে গিয়ে দেখি কেস তখনও ওঠেনি আদালতে। উকিল ঠিক করে তার সঙ্গে জামিনে কথাবার্তা বললাম। ফেরবার সময় হিরণময়ীর জন্য 2-1 জিনিস কিনে আনলাম। ফিরে দেখি ও বসে বসে আবার কাঁদছে আগের দিনের মতন। মহা বিপদে পড়ে গেলাম আমি। কি করি এখন? ওর বাবাকে রানাঘাটে পৌঁছে টেলিগ্রাম করেছি, যদি তিনি তো থাকেন তো নিশ্চয়ই চলে আসবেন। ও আমায় দেখিয়ে ছুটে এসে বলল, মাকে দিদিকে দেখে এলেন মাস্টারমশাই? তারা কেমন আছে? কবে খালাস পাবে? খালাস পেল না এখনো? আমি ওদের নিজে দেখতে যাইনি। উকিলের মুখে হিরণময়ীর সংবাদ পাঠিয়ে দিয়েছিলাম। হিরণময়ীর জন্য যেন তারা কিছু না ভাবে, এ কথা আমি বলে দিয়েছি।
তারপর হিরণময়ী আমাকে বালতি করে জল তুলে দিল স্নানের জন্য। ঘরে প্রদীপ জেলে উনুন ধরিয়ে চায়ের জল চড়ালো। রানাঘাটে যখন বাজারে গেছিলাম ওর জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, তার বেশিটা অর্ধেক আমায় রেকাবি করেই চায়ের সঙ্গে দিয়ে দিল। কিছু খাবার দাবার এনেছিলাম। এরপর রান্না চাপিয়ে দিল। ওর মনে সুখ নেই, কেমন যেন মুষড়ে পড়েছে। ছেলে মানুষ নইলে ওর মতো হাস্যময়ী আনন্দময়ী চঞ্চলা মেয়ে এতক্ষণে কত হাসির কথা বলে ঘর ভরেই তুলত। একবার জিজ্ঞেস করলো, রানাঘাটে নাকি সার্কাস আছে সবাই বলে, দেখেছেন আপনি? এত দুঃখের মধ্যেও ওর ছেলে মানুষের মন সার্কাস সম্বন্ধে কেমন কৌতূহলী হয়ে উঠল। এ রাত্রে মোহিনী বুড়ি এলো না। আমি ওকে ঘরের মধ্যে রেখে বাইরে বারান্দায় শুতে চাইলাম। বারান্দায় বিছানা পাচ্ছি। ওর আবার এত সরল নিষ্কলক মন আমায় অবাক করে জিজ্ঞাসা করল, আপনি বাইরে শোবেন কেন? কোনো নীতিবাদের সংকোচ এনে ওর মুখটাকে আমি নিষ্পাপকে দাগ ফেলতে পারলাম না। বললাম, দেখছো না কীরকম গরম আজকে, বাইরে শোয়াই ভালো, বুঝলে? তাছাড়া আমার তো অভ্যেস বাইরে শোয়া। সারা রাত দুজনে গল্প করে কাটালাম। ও ঘর থেকে কথা বলে, আমি বারান্দা থেকে তার উত্তর দিই। বাবা বোধহয় কাল আসবেন না, না? মা যদি, কি জানি মা আর দিদি কবে আসবে। সার্কাসওয়ালারা কোথায় তাঁবু ফেলেছে? কলকাতায় না কখনো আমি যাইনি, একবার যাবার আমার খুব ইচ্ছে আছে জানেন। কলকাতার থিয়েটার হয় না, কেমন দেখতে হয়। চৌধুরীরা বোধহয় মোহিনী বুড়িকে বারণ করে দিয়েছে জানেন আমার কাছে আসতে। আমার শীত করছে কিনা, রাতে বেশি ঠান্ডা পড়ছে কিনা, গায়ে দেবার মোটা একটা চাদর দেব, এই সব জিজ্ঞাসা করেছে। ওর বাবা এলেন পরদিন সকাল 10টার সময়। তার মুখে শুনলাম পুলিশ থেকে তাকে নাকি চিঠি দিয়ে জানিয়েছে শীঘ্রই বাড়ি পৌঁছে মেয়ের ভার নিতে। তিনি অত্যন্ত বদমেজাজি লোক। দু একটা কথা শুনেই বুঝতে দেরি হলো না আমার। আমার ওপর আদেও তিনি প্রসন্ন হয়েছেন বলে মনে হলো না আমার। আরও একটা ব্যাপার দেখলাম, তিনি হিরণময়ীকে আদৌ দেখতে পারেন না। আমার সামনেই তো তাকে কত তাড়না করলেন, তর্জন গর্জন করলেন, বকা দিলেন। কারণ কারণ তারা নাকি তারা দেখলাম লাগিয়েছে তাদের কি কি ইচ্ছা হলো ওই জায়গায়, কি জানি। আমার সামনেই তো কত রকম বকলেন, কত রকম তর্জন গর্জন যথেষ্ট করলেন। এ নিয়ে সেই রাত্রে চৌধুরী গিন্নির পায়ে পড়ে কেন অনুরোধ করে সে বলেনি তার কাছে থাকার জন্য। কারণ তারা দেখলাম বোধহয় বাবাকে এরমভাবে লাগিয়েছে এই সব কথাগুলো বলার জন্য। আমি হিরণময়ীর ভার থেকে মুক্ত হয়ে কালীগঞ্জে চলে এলাম পরদিন সকালেই। শুনেছিলাম হিরণময়ীর মা দিদি রানাঘাট থেকে প্রমাণ অভাবে খালাস পেয়ে গেছেন। কালীগঞ্জে এসে বসলাম বটে, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম মনের কি অদ্ভুত একটা পরিবর্তন হয়েছে আমার। হিরণময়ীর সেই শুকনো মুখখানা আমার বারবার মনে এলো। হিরণময়ীর ব্যথা, হিরণময়ীর দুঃখ। ওই রকম বাড়িতে ওই গায়ের আবহাওয়ায় হিরণময়ীর মতো মেয়ে শুকিয়ে ঝরে পড়বে। কেই বা দেখবে ওকে। একদিন মালতীর সম্বন্ধেও ঠিক এই রকম ভাবতাম, কত ভেবেছি। এখন বুঝি কি দুর্জয় অভিমান করেই চলে এসেছিলাম ওর কাছ থেকে। একদিন আবার হিরণময়ীকে দেখবার খুব ইচ্ছা হলো। তখন মাস 2 কেটে গেছে কামালপুরে আর আমি যাইনি। সেখানে আমার বাসার জিনিসপত্র এখনও রয়েছে, সেগুলো আনবার ছুতো করে একবার গেলাম। মাস 2 পরে গ্রামটা ঠান্ডা হয়েছে। কেবল শুনলাম হিরণময়ীরা এক ঘরে হয়ে আছে। হিরণময়ী আগের মতোই ছুটে এলো আমি এসেছি শুনে। এখানে ওর চরিত্রের একটা দিক আমার চোখে পড়ল। লোকে কি বলবে এই ভয়টা ও আর করে না এখন। এখানে মালতীর মতন ওর মিল আছে মালতীর সঙ্গে, কিন্তু মালতীর সঙ্গে ওর তফাৎ
আমি বুঝতে পারি হিরণময়ী যেখানে যেখানে সেখানে পিছন ফিরে আর চায় না। মালতীর নানা পিছুটান আছে। সবাই সমান ভালোবাসতে পারে না। প্রেমের ক্ষেত্রেও প্রতিভার প্রয়োজন আছে। খুব বড় শিল্পী কি খুব বড় গায়ক যেমন পথঘাটে মেলে না, খুব বড় প্রেমিক বা প্রেমিকাও তেমনি পথে ঘাটে পাওয়া যায় না। হিরণময়ীর তনুলতার মতো যৌবনের মঞ্জরি দেখা দিয়েছে শরীরে। হঠাৎ যেন বেড়ে উঠেছে এই 2 মাসের মধ্যে। আমায় বলল, কখন এলেন? আসুন আমাদের বাড়িতে। মা বলে দিলেন আপনাকে ডেকে নিয়ে যেতে। কতদিনের ছুটি দিয়েছেন পাঠশালা থেকে? 1.5 মাস না 2 মাস? আমি বললাম, ভালো আছো হিরণ? উফ, মাথার ওপর কি লম্বা হয়ে গেছে। এতদিন কোথায় ছিলেন আপনি? ব্যস্ত লোক, সেই যে গেলেন আর আসার কোনো নাম নেই। হয়তো 2 বছর আগে এই কথাটা বললে বেদনার মতন ভাবতাম। আহা, দ্বারবাসিনী ফিরলে মালতীও হয়তো আমায় এরম কথা বলতো। 2 দিন আমি কামালপুরে ছিলাম। হিরণময়ী এ কথা ভাবেনি যে আমি আমার জিনিসপত্র আনতে গেছি সেখানে। আবার সেখানে পাঠশালা খুলবো ভেবেছে, ওখানেই বোধহয় আবার থাকবো। এবার কিন্তু সে আসবার সময় তর্ক ঝগড়া কিচ্ছু করলো না, যেমন আগে করেছিল। শুধু শুকনো মুখে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমার যাওয়া। ওর সে আগেকার ছেলে মানুষই যেন অনেকটা শান্ত হয়ে গেছে। কামালপুর গা পিছু ফেলে চলছি। মাঠে রাস্তা, গরুর গাড়ি আস্তে আস্তে চলছে। মনটা খুব খারাপ হয়ে গেল। মাঠের মধ্যে কচি মটর শাক, খেসারি শাকের শ্যামল সৌন্দর্য। জীবনটা যেন কি হয়ে গেল। এক ভাবি আর এক আমার হয়। কি করব আর? কেনই বা অপরের কষ্টে এত কষ্ট পাই? এই রাঙা রোদ মাখানো মটর মসুরির মাঠ যেন বটেশ্বরনাথের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এই সন্ধ্যায় গঙ্গার বুকে বড় বড় পাল তুলে নৌকার সারি মুঙ্গেরের দিকে যেত। আমি মালতীর স্বপ্নে বিভোর হয়ে তাকিয়ে থাকতাম। যেন মনে হতো কত চেনা আমার সে পথ। এর কিছুদিন পরে হিরণময়ীর বাবা আমার কাছে এলেন কালীগঞ্জে। আমার একবার তাদের ওখানে যেতে হবে। হিরণময়ী বিশেষ করে বলে দিয়েছে নাকি। আর একটা কথা, মেয়ের বিয়ে নিয়ে তিনি বড় বিপদে পড়েছেন। তিনি গরিব মানুষ। তিনি বলেন, আমার কথা আপনার বুঝতে হবে। আমি সবই জানি। গ্রামের সমাজে এক ঘরে হয়ে আছে তারা, 2-3 জায়গায় নাকি সম্বন্ধও তার এসেছিল। নানা কানাঘুষো শুনে তারা নাকি পালিয়ে গেছে। আমি যদি ব্রাহ্মণ হয়ে এই দায় উদ্ধার করি, অর্থাৎ তার মেয়েকে বিয়ে করি, তাহলে খুব ভালো হয়। তিনি সম্পূর্ণ নিরুপায়। আমার কি মত জানতে চান? আমি আর কিছুই ভাবলাম না। ভাবলাম কেবল হিরণময়ীর আশা ভাঙা চোখের চাউনি আর তার শুকনো মুখটা। সেদিন যখন হিরণময়ী দাঁড়িয়েছিল, আমার জিনিসপত্র বাঁধা দেখছিল, সেই সময়কার মুখটা আমার ভেসে উঠল। একদিন হিরণময়ী বলল, একটা কথা শোনো। যেদিন যেদিন তুমি প্রথম পাঠশালাতে পড়াতে এলে, আমি তোমার কাছে গেলাম। সেদিন থেকে তোমায় দেখে না আমার কেমন লজ্জা করতো। সেই জন্য কাছে বসতে চাইতাম না। তারপর তুমি একদিন রাগ করলে, তাতে আমারও খুব রাগ হলো। তুমি তারপর বললে আমাদের গা ছেড়ে চলে যাবে। সেদিন ভয়ে আমার প্রাণ উড়ে গেল। এত কান্না আসতে লাগলো, কান্না চাপতে পারি না, পাছে কেউ টের পায়। ছুটে পিছনের সজনেতলায় চলে গেলাম। সব যেন ফাঁকা হয়ে গেল মনের মধ্যে। উফ মাগো, সে কি দিন গেছে আমার। হিরণময়ী গুছিয়ে কথা বলতে শেখেনি এখনো। ভগবান জানেন, বিয়ের সময় কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছিলাম আমি। সপ্ত সমুদ্র পাড়ের
কোন দেশে অনেক দূরে এই সব সন্ধ্যার অস্পষ্ট অন্ধকারে আমি হাস্যময়ী তন্বী কিশোরী প্রদীপ হাতে ভাঙা বিষ্ণু মন্দিরের সন্ধ্যা দেখাতে গিয়ে যে মুখ দেখেছিলাম সেই রূপ মনে পড়ে গেল। আবার দেখতে পেলাম। বছরখানেক পরে একদিন রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মুর্শিদাবাদের ট্রেন থেকে কয়েকজন বৈষ্ণব নামল। তারা যাবে খুলনার গাড়িতে। তাদের মধ্যে একজনকে আমি চিনি, পরিচিত বলে মনে হলো। কাছে গিয়ে দেখি দ্বারবাসিনীর আখড়ায় সেই নরহরি বৈরাগী থাকতেন তিনি, যে একবার জীব গোস্বামীর পদাবলী গেয়েছিল। সে ১ নম্বর ভবঘুরে। মাঝে মাঝে আখড়ায় আসতো, আবার কোথায় জানি চলে যেত। নরহরি আমাকে চিনতে পারল, প্রণাম করে বলল, এখানে কোথায় দাদাবাবু? এটা কি দেশ নাকি আপনার? আমি তো অনেক দিন দ্বারবাসিনী যাইনি। আর যাবেনই বা কি করে আপনি? সব শুনেছেন বোধ হয়। আখড়া তো এখন আর সেই আখড়া নেই। আমি বললাম, কেন? দিদি ঠাকুরন মারা যাওয়ার পরে সেই আখড়া যে কি হয়ে গেছে। কে কে মারা গেছে? কেন, আপনি জানেন না? মালতী দিদি ঠাকুরন। সে তো আজ প্রায় বছর ৪ হলো মারা গেছে। আমি ওর দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। নরহরি আপন মনেই বলে দিতে লাগলো, এখন উদ্ভব দাসের ভাইপো তার সেবাদাসী নিয়ে কোথা থেকে এসে জুটেছে, সেই এখন কর্তা। উদ্ভব দাস তো বুড়ো হয়েছে, সে কিছু দেখেও না, শোনেও না। এখন অতিথি বৈষ্ণব গেলে আর সেরম জায়গা হয় না। মালতী দিদি ঠাকুরন তো মানুষ ছিলেন না, স্বর্গের দেবী ছিলেন। কি বাপের মেয়ে তিনি ছিলেন! তিনি স্বর্গে চলে গেছেন। এখন তার অত স্বাদের আখড়ার কি দশা হয়েছে! একবার নিচের চোখে দেখে যদি আসেন, চোখের জল আর রাখতে পারবেন না বাবু। তাই বড় একটা সেখানে যাই না। ওরা চলে গেলে আমি স্টেশনের বাইরে সেগুন বাগানে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম একা একা। কতক্ষণ জানি না। হিসেব করে দেখলাম, আমি যখন বটেশ্বরনাথ পাহাড়ে, তখন সে মারা গেছে। অর্থাৎ আমি আখড়া ছেড়ে আসবার ১ বছর পরেই। আজ হঠাৎ মনে হলো, তার উপর কি সুবিচার আমি করেছিলাম? অভিমান ভাঙবার সুযোগও তাকে আমি একবার দিইনি। আমার জীবনে সে মরে গেছে অনেক দিন, যদিও খবরটা আমি আজকে পেলাম। আমার মন অলক্ষিতে আত্মহারা হয়েছে। বেদনার স্থানে শক্ত আবরণ পড়ে কিরম যেন একটা ফেটে গেছে। কে আজ উত্তর দেবে? আমি চলে এলে গোপনে একটুখানি চোখের জলও কি ফেলেছিল কোনো দিনও? বিষ্ণু মন্দিরে প্রদীপ দিতে গিয়ে কখনো একদিনও কি অন্যমনস্ক হয়নি আমার জন্য? দিনের কাজ মিটে গেলে সে যখন পাষণ্ড দলনের অনুকরণে বই লেখবার উদ্দেশ্য নিয়ে তার সেই খাতাখানা খুলে বসত, একদিনও কি আমার কথা তার মনে পড়েছে? পাগলের মতো আমি কি ভাবছি এসব? লাভ কি আর এসব কথা ভেবে? ভালোই হয়েছে মালতী, তোমার সঙ্গে আর আমার দেখা হয়নি। সুন্দর জ্যোৎস্না রাতে পল্লী প্রান্তরের বনে মরচে লতায় ফুল ফোটে, সুবাসে পথচারীদের মন আনন্দে ভরিয়ে তোলে। কিন্তু কতদিন তার আয়ু? জ্যোৎস্না লুকিয়ে আধার পক্ষ নামে বনফুল ঝরে যায়। পুষ্প সুরভিহীনে রাত্রে ঘন কুয়াশায় চাপা পড়ে, নয়তো নকল বর্ষায় বাড়িধারায় ধুয়ে মুছে যায়। অকাল বর্ষা যখন পায় তখন। সেগুন বাগান থেকে উঠে এলাম আমি তখন। তখন অনেক রাত। একটা কথা হঠাৎ মনে পড়ল। একবার মালতীকে আমি বলেছিলাম, আমাদের গাঁয়ে একটা হাত ভাঙা বিষ্ণু মূর্তি আছে। ছেলেবেলায় তাকে বড় ভালোবাসতাম। ভগবান যদি দিন দেয়, তাকে নিয়ে এসে তোমার বাবার মন্দিরে প্রতিষ্ঠা করব। দেখতে দেখতে কতদিন হয়ে গেল। তারপর ৭-৮ বছর কেটে গেছে। আমার সে অল্প বয়সের ভবঘুরে জীবনের পূর্ণচ্ছেদ পড়েছে অনেক দিন। তবু
তবু সেসব দিনের ছন্ন ছাড়া মুহূর্তগুলোর জন্য এখনো মাঝে মাঝে মন কেমন করে কেঁদে ওঠে। যদিও এখন বুঝেছি হারানো বসন্তের জন্য আক্ষেপ করে কোনো লাভ নেই। মহাকালের বিধিপথ অনাগত দিনের শত বসন্তের পাখির কাকলিতে মুখর। যা পেলাম না তাই সত্য, আবার পাবো, আবার ফুরিয়ে যাবে। তার চলমান রূপের মধ্যেই তার সার্থকতা। মালতীও চলে গেছে, কতদিন হলো। পৃথিবী ছেড়ে কোন প্রেমের লোকে নক্ষত্র তারাদের দেশে, নক্ষত্রের মধ্যে বয়সহীন হয়ে গেছে সে। কেবল মাঝে মাঝে গভীর ঘুমের মধ্যে তার সঙ্গে আমার দেখা হয়। সে যেন মাথার শিয়রে বসে থাকে। ঘুমের মধ্যে শুনি সে গাইছে সুন্দর গান, প্রেমের গান, সেই আমার প্রিয় গানটা যা ওর মুখে শুনতে ভালোবাসতাম আমি। চোখাচোখি হলেই হাসি হাসি মুখে পুরনো দিনের মতো তার সেই ছেলে মানুষের ভঙ্গিতে ঘাড় দুলিয়ে আমাকে বলছে, পালিয়ে এসে যে বড় লুকিয়ে আছো, আখড়ার কত কাজ বাকি আছে মনে নেই? তখন আমার মনে হয় ওকে আমি খুব কাছে পেয়েছি, দ্বারবাসিনীর পুকুর পাড়ের কাঞ্চন ফুলতলায় দিনগুলোতে তাকে যেমন পেতাম তার চেয়েও বেশি করে কাছে পেয়েছি। গভীর সুযুক্তির মধ্যে তন্দ্রা ঘরে বলি, সব মনে আছে, ভুলিনি কিচ্ছু মালতী, কিচ্ছু ভুলিনি। তোমার তোমার কথা আমার সব সময় মনে পড়ে। তোমায় ব্যথা দিয়ে, ব্যর্থতা দিয়ে তুমি আমাকে জয় করেছ। সে কি ভুলবার? কেমন লাগলো বন্ধুরা? আজ শেষ হলো এই দৃষ্টি প্রদীপ উপন্যাসটি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আগের পর্বগুলো শোনেননি তারা আগের পর্বগুলো একটু শুনে নেবেন, তাহলে পরেরগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আর আগামী দিনে আমি আবার নিয়ে আসবো নতুন কোনো উপন্যাস, নতুন কোনো গল্প। আপনাদের যদি কোনো পছন্দের উপন্যাস থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের শোনাবার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি।